সিস্ট এই কথাটার সঙ্গে আমরা প্রত্যেকটা মহিলা এখন পরিচিত, হোক বা না হোক এই টার্মটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু কখন আমরা সিস্ট নিয়ে ভাববো, সিস্ট কত রকমের হয়, কি ট্রিটমেন্ট আছে, সিস্ট মানে কি, কোথাও কি প্রেগন্যান্সিতে সমস্যা, এই সমস্ত কিছু ধারণা আজকে আমাদের ক্লিয়ার করে নেওয়া দরকার। আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অজন্তা সামন্ত। দিদি, আপনাকে স্বাগত। আজকে আমরা সিস্ট নিয়ে কথা বলবো ডেফিনেটলি দিদি, কিন্তু প্রথমেই জানবো সিস্ট কত রকমের হয়। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওভারিতে সিস্ট। তাহলে ওভারিতে সিস্ট আমরা কখন বলি? বিশেষত এই ইয়াং এজে যখনই ওভারিতে একটা ফ্লুইড ফিল্ড স্পেস তৈরি হয়, একটা বেলুনের মতন যার ভেতরে জল ভর্তি থাকে, তো সেই রকম একটা কন্ডিশন যখন হয় এবং সেটা মেনলি আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা ধরা পড়ে, আল্ট্রাসাউন্ড দিয়েই ডায়াগনোসিস হয়। আল্ট্রাসাউন্ডে সেটা সাইজ যখন মোর দ্যান 3 সেন্টিমিটার হয় তখন আমরা কিন্তু সেই সিস্টটা ডায়াগনোসিস করি। তো কি কি কারণে এটা হতে পারে, কখন কখন আমরা বলি? তো কিছু কিছু কিন্তু ফিজিওলজিক্যাল, মানে ধরে নিন প্রত্যেকটা সাইকেলে ওভারি থেকে একটা করে এগ রিলিজ হচ্ছে। সেই এগটা যখন রিলিজ হয়ে যায় তখন যে স্যাকটা পড়ে থাকে, ফলিকেলটা পড়ে থাকে, সেটাই অনেক সময় কিন্তু ফ্লুইড ফিল্ড হয়ে একটা সিস্টের আকার নেয়। সেটাকে আমরা ফিজিওলজিক্যাল ফলিকুলার সিস্ট বলি। তো সেই সিস্টগুলো কিন্তু দেখা গেছে যে 3 থেকে 6 মাস আমরা কোনো ট্রিটমেন্ট ছাড়াই যদি ফলো আপ করি, আবার 6 মাস পরে একটা আল্ট্রাসাউন্ড করলাম, তখন কিন্তু সেই সিস্টটা আর দেখা যায় না। তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু কোনো ট্রিটমেন্টও লাগে না এবং পেশেন্টের কিন্তু খুব বেশি কোনো সিমটমও থাকে না। পেশেন্ট ইউজুয়ালি ইনসিডেন্টাল অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করতে গেল, তখন কিন্তু এটা ধরা পড়ে। তো সেইগুলো কিন্তু ফিজিওলজিক্যাল। আরও কিছু কিছু ধরনের সিস্ট হয়, যেমন এন্ডোমেট্রিওটিক সিস্ট। সেইটা কি ধরনের ডিজিজ? তো এইটা কিন্তু হয় অ্যাজ এ পার্ট অফ এন্ডোমেট্রিওসিস। তাহলে এন্ডোমেট্রিওসিস রোগটা কি? তো এন্ডোমেট্রিওসিস হলো এমন একটা রোগ যেখানে যেমন পিরিয়ডের সময় ইউট্রাস থেকে ব্লিডিং হচ্ছে, সেরকম ওই একই টাইমে পিরিয়ডের সময় কিন্তু বডির ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ায় কিন্তু ওই মেনস্ট্রুয়েশন লাইক সিমটম হতে থাকে, মানে ওখানেও কিন্তু ব্লিডিং হতে থাকে। কোন কোন জায়গাগুলোতে এই ব্লিডিংটা হয়? ওভারিতে হয় মোস্ট কমনলি, এবং পেটের যে লোয়ার অ্যাবডোমেন আমরা বলি, তল পেটের যে লাইনিং, ভেতরের পেরিটোনিয়াম, তার মধ্যেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রক্তক্ষরণ হতে থাকে। এবং অনেক সময় ব্লাডারের মধ্যে হয়, মানে আমাদের ইউরিনারি ব্লাডার, যেটার মধ্যে আমাদের মূত্রথলি বলি। এবং অনেক সময় কিন্তু গাটের মধ্যেও, মানে অন্ত্রথলি, তার মধ্যেও কিন্তু এই ব্লিডিংটা হতে থাকে। এভরি মান্থলি এই ব্লিডিংটা হয়, যেমন যেমন পিরিয়ড হয় তেমন তেমন ওখানে ব্লিডিং হয়। এবং এইগুলো হওয়ার জন্য কি হয়, ওই লোকালি ওই জায়গাটার মধ্যে একটা প্রেশার ক্রিয়েটেড হয় এবং এক্সট্রিম একটা পেন হয়। তাহলে এই পেনটা কিন্তু আমরা বলি ডিসমেনোরিয়া, মানে পিরিয়ডের সময় পেন হচ্ছে এবং প্রত্যেকটা যত সাইকেল এগোচ্ছে তত কিন্তু এই পেনটার ইন্টেন্সিটি বাড়ছে আস্তে আস্তে। এবং তার সাথে সাথে আরও কিছু ফিচার হচ্ছে, কন্টিনিউয়াস একটা পেন, আলটিমেটলি এটা গিয়ে পিরিয়ডের সময় শুধু না, কন্টিনিউয়াস একটা পেনের রূপ নেয়। এবং সারাক্ষণ পেশেন্টে কিন্তু লাস্ট 6 মান্থে দেখা যায় যে সারাক্ষণই পেনটা ছিল। এবং তারপর দেখা যায় ইনফার্টিলিটি, সাবফার্টিলিটি, মানে পেশেন্ট যখন কনসিভ করতে গেল তখন কিন্তু ইজিলি কিন্তু কনসিভ করতে পারলো না। এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু এন্ডোমেট্রিওটিক সিস্টগুলো কিন্তু অনেক সময় ধরা পড়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু সিম্পল সিস্ট হয়, যেমন মোটামুটি 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, কিন্তু ভেতরে একদম ক্লিয়ার ফ্লুইড দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ডে, সেই রকম কোনো সিমটম নেই এবং ফলো আপ করে দেখা গেল খুব বেশি বাড়ছেও না। সেই ধরনের সিস্টও কিন্তু খুব একটা ইন্টারফেয়ার করতে হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে যখনই এই সিস্টগুলো খুব তাড়াতাড়ি বাড়তে থাকলো, 7 সেন্টিমিটার বা তার ওপরে হয়ে গেল, তখন আমরা আরও স্পেশালাইজড কিছু স্ক্যান করি, যেমন এমআরআই করে সিস্টার ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করি। যখনই দেখি যে সেটা খুব একটা সিম্পল ক্যারেক্টার নয়, সেটার মধ্যে খারাপ কিছু সাবস্টেন্স আছে যার জন্য ওটা খুব ওভার গ্রোথ হচ্ছে, তখন আমরা কিন্তু অনেক সময়তেই ওটা টিউমারের আকার যাতে না নেয় তার আগে কিন্তু গিয়ে ওটাকে অপারেশনের কথা বলি। একদম। তাহলে দিদি, এবার সিস্ট কত রকমের হয় সেটা আমরা বুঝলাম, কিন্তু কোন সিস্ট হলে পেশেন্ট সত্যি তাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে বা আগামী দিনে সেটা রিস্কি হতে পারে তার জন্য? কিছু কিছু ক্ষেত্রে আমি অবশ্যই বললাম যে সেগুলো সিমটম নিয়েই জন্মাবে, যেমন এন্ডোমেট্রিওটিক সিস্ট। সে কিন্তু প্রথম থেকেই আফটার মেনার্কি, মানে যখনই কোনো ওমেনের পিরিয়ড স্টার্ট হলো ফার্স্ট টাইম, তারপর থেকেই কিন্তু অন অ্যান্ড অফ এই পেনটা থাকবে এবং পেনটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। তখনই সেই ডাক্তারের পরামর্শে আসবে এবং এটা ডায়াগনোসিস হবে। এবং এটা ডায়াগনোসিস হওয়ার পরে এটার ম্যানেজমেন্ট কিন্তু একদম ডিফারেন্ট। যখনই দেখা যায় খুব বড় আকারের একটা সিস্ট হয়ে গেছে এবং পেশেন্টের খুব অতিরিক্ত পেন হচ্ছে, তখন কিন্তু আমরা এই সিস্টটা বাদ দেওয়ার কথা বলি এবং সেটা অনেক সময় পেট কেটে করা হয়, ওপেন সার্জারি, অথবা এটা ল্যাপ্রোস্কোপিক্যালি কিন্তু বাদ দেওয়া হয়। এবং এই ধরনের পেশেন্টের যদি কিছু সাবফার্টিলিটি, মানে কনসিভ করতে অসুবিধা হচ্ছে,
তখনও কিন্তু আমরা অনেক সময় অপারেশনের কথা বলি। এই ধরনের ভাবে এটা কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু ধরে নেওয়া গেলে যে অতটা বেশি পেন নেই, অত বেশি বড় সিস্টও হয়নি, তখন কিন্তু কিছু কিছু মেডিকেলি ট্রিট করা হয়। এদেরকেই কিছু কিছু হরমোন দেওয়া হয়, যাতে কি করা হয়, যখন পিরিয়ডটা যেমন হচ্ছে সেই পিরিয়ডটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়, টোটালি স্টপ হয়ে গেল কিছু হরমোনের দ্বারা। এবং সেই পিরিয়ডটা যখন স্টপ হয়ে গেল, তখন ওই ব্লিডিং যেমন ইউট্রাসের মধ্যে দিয়েও নিচের দিকে এলো না, সেরকম কিন্তু পেটের যেই যেই জায়গাগুলোতে ব্লিডিং হচ্ছিল সেগুলো কিন্তু আর হলো না, এবং সেই লিশনগুলো কিন্তু আস্তে আস্তে হিল করে গেল। তো হরমোনাল ট্রিটমেন্টও কিন্তু এর জন্য অ্যাভেলেবেল। আর বাকি কিছু কিছু ফলিকুলার সিস্ট যেগুলো বললাম, একদম ক্লিয়ার সিস্ট, যেগুলোকে আমরা ফলো আপ করে দেখি, 6 মাস পরে আমরা আল্ট্রাসাউন্ড করলাম, কোনো ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু ইউজুয়ালি এগুলো রিগ্রেস করে যায়, কোনো ট্রিটমেন্ট লাগে না। আবার অনেক সময় কি হয়, কিছু কিছু সিস্ট খুব তাড়াতাড়ি বাড়ছে এবং পেন হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো কি হয় কমপ্লিকেশন, যখনই খুব বড় আকারের হয়ে যায়। এবং তার মধ্যে একটা নোটোরিয়াস হচ্ছে ডার্ময়েড সিস্ট, তার মধ্যে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট থাকে, যেমন চুলের কম্পোনেন্ট, টিথের কম্পোনেন্ট, এইগুলো সব থাকে, এবং এটা একটা সলিড আকার নেয়। তো সেই ধরনের কোনো সিস্ট যদি হয়, তখন কিন্তু আমরা অপারেশন করে বাদ দিয়ে দেওয়ার কথা বলি। সেটাও কিন্তু ল্যাপ্রোস্কোপিক্যালিও করা যায় এবং পেট কেটে ওপেন সার্জারি করেও করা যায়। আচ্ছা, এই সিস্টের জন্য তাহলে কি কি এফেক্ট পড়তে পারে? মানে এর সিমটমসগুলো তো আমরা জানলাম, কিন্তু এফেক্ট কি হতে পারে পরবর্তীকালে? হ্যাঁ, সিস্টের জন্য অ্যাকিউটলি পেশেন্টের পেন হতে পারে, কখনো কখনো কিন্তু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, যেমন হেভি ব্লিডিং, মেনস্ট্রুয়েশন হওয়ার সময়, পিরিয়ডের সময় অতিরিক্ত পেন, এইগুলো কিন্তু অনেক সময় হয়। এবং পরবর্তীকালে যখন পেশেন্ট কনসিভ করতে যায়, অনেক সময়তেই সাবফার্টিলিটি হয়, কনসিভ করতে অসুবিধা হচ্ছে, এবং অ্যাকর্ডিংলি আমরা সেভাবে ম্যানেজ করি। এবং কোনো কোনো ক্ষেত্রে খুব বড় আকারের সিস্ট যেমন ডার্ময়েড, এটা কি হয়, অনেকদিন ধরে থাকতে থাকতে কি হয়, ওটার একটা স্টক থাকে, মানে একটা সরু লম্বা সুতোর মতন জিনিসের মধ্যে দিয়ে সিস্টটা বড় হতে থাকে। তো সেই স্টকটা কিন্তু নিজের চারদিকে জড়িয়ে যায়, তখন কি হয়, পেশেন্টের কিন্তু অ্যাকিউট পেন, মানে খুব বেশি রকমের একটা পেন নিয়ে পেশেন্ট কিন্তু এমার্জেন্সিতে আসে, এবং অনেক সময়তেই সেটা কিন্তু এমার্জেন্সি সার্জারি আমাদের করে ওই সিস্টটাকে কিন্তু তখনই রিমুভ করতে হয়। আদারওয়াইজ কি হয়, পুরো ওভারিটা কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যায়, কারণ যেহেতু ওই স্টকটা ঘুরে গেছে, সেহেতু ওই সিস্টের সাথে সাথে পুরো ওভারিতে কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যায়। এবং ওভারি যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান, সেহেতু ওটাকে বাঁচানোর জন্য তখন কিন্তু আমাদের এমার্জেন্সি অপারেটও করতে হয়। একদম দিদি, এরপর যে জায়গাটায় আসবো, যে পলিসিস্টিক ওভারি এবং এই ওভারিতে সিস্ট, দুটো বিষয় কি এক? না, সম্পূর্ণভাবে এটা কিন্তু এক নয়। পলিসিস্টিক ওভারি হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের রোগ, যেটাতে আমি যখন বললাম যে সিস্ট, সেটা কিন্তু আল্ট্রাসাউন্ড দিয়ে ডায়াগনোসিস করা হয় মোর দ্যান 3 সেন্টিমিটার হলে। কিন্তু পলিসিস্টিক ওভারিতে কিন্তু এত বড় কোনো সিস্ট থাকে না, ওখানে কি থাকে, লেস দ্যান 1 সেন্টিমিটারে ছোট 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 1 মিলিমিটার থেকে 9 মিলিমিটার অবধি ছোট 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 20-25টা সিস্ট কিন্তু ওভারির মধ্যে থাকে। সেইগুলো আর কিছুই না, সেগুলো হচ্ছে ছোট ছোট ফলিকল, যার মধ্যে কিন্তু এগ থাকে, এগ রিলিজ হয়। তো এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র ওভারিতে নয়, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলি। সিনড্রোম মানেই হচ্ছে এটা কিন্তু আরও অনেক অর্গান সিস্টেমকে ইনভলভ করে, এবং এটাতে কিন্তু একটা হরমোনাল ডিসব্যালেন্স থাকে, এতে কিন্তু মেল হরমোনের পরিমাণ অনেকটা বেশি থাকে। তো যার জন্য পেশেন্ট অনেক সময় কি হয়, ডিলেড সাইকেল নিয়ে প্রেজেন্ট করে, মানে 2 মাস 3 মাস ছাড়া ছাড়া তাদের পিরিয়ড হয়, এবং এদের সাথে খুব বেশি রকমের একটা অ্যাসোসিয়েশন দেখা যায়, যে হেভি ওয়েট, ওবেসিটি, খুব বেশি ওয়েট গেইনিং হচ্ছে। তখনই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করি, আমরা কিছু ব্লাডের টেস্ট করি, আমরা কিছু আল্ট্রাসাউন্ড করি, তো সেগুলো থেকে কিন্তু এই রোগটা আমরা ধরি। এবং অনেক সময় দেখা যাচ্ছে এই পেশেন্টগুলো যখন কনসিভ করতে শুরু করলো, এদের কিন্তু ট্রাই করলো যখন কনসিভ করার, তখন কিন্তু এদের কি হয়, প্রত্যেক সাইকেলে কিন্তু এগ রিলিজটা ঠিকঠাক হয় না, যার জন্য পিরিয়ডটা কিন্তু ডিলেড হয়। তো সেই এগ রিলিজের সমস্যা থাকলে কিন্তু তারা কিন্তু কনসিভও করতে পারেন না। তখন কিছু কিছু মেডিসিনের দ্বারা আমরা কিন্তু মানে কৃত্রিমভাবে এগ রিলিজটা করাই, যেটাকে বলে ওভুলেশন ইন্ডাকশন, মানে আমরা ওভুলেশনটা আর্টিফিশিয়ালি মেডিসিন দ্বারা করি, কিন্তু সেভাবে কিন্তু এদের ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা দিদি, এই সিস্ট হয় কেন, বা প্রিভেনশন কি? এই পলিসিস্টিক ওভারির কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল, এদের কিন্তু এক্স্যাক্ট কজ কিছু বোঝা যায় না, এবং মোস্ট অফ দ্য টাইম কিন্তু এটা ইয়াং এজেই কিন্তু ধরা পড়ে যায়। এবং এটার বলা হয় যে হ্যাঁ, আজকালকার দিনে এটা খুবই বেশি একটা মারাত্মক রকমের এন্ডোক্রিন ডিসঅর্ডার, যেটা খুব কমনলি আমরা ওমেনদের মধ্যে দেখছি। সেটার মেনলি কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, খুব জাঙ্ক ফুড ইনটেক, এনভায়রনমেন্টাল পলিউশন, এইগুলো কিন্তু অনেকটা অ্যাফেক্ট করে। একদম। আজকে
আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আশা করি সিস্ট নিয়ে দিদির পরামর্শে এবং তার গাইডলাইনে অনেকটাই ধারণা আমাদের ইতিমধ্যেই হয়েছে, এবং যে ভুল ধারণাগুলো ছিল আশা করি অনেকেরই সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা কিভাবে থাকলে এবং কি করলে সিস্ট কত রকমের হয়, তার সিমটমস সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা আপনার দরকার দিদি, এটাই বোধহয় সব থেকে ভালো উপায়। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অজন্তা সামন্ত। দিদির পরামর্শ আমরা সকলে মেনে চলে সুস্থ থাকবো, এটাই আশা রাখবো। ভালো থাকবো।